যে সকল স্লাইডগুলো লাগবে এই কোর্সটা কন্ডাক্ট করার জন্য, বা যে লেকচার ম্যাটেরিয়ালস যাই বলি না কেন, সেগুলোর স্লাইড ক্লাসরুমে শেয়ার করা আছে আপনাদের সাথে। শুধু স্লাইডের উপরে আমরা ডিপেন্ডেন্ট হব না। স্লাইডে হয়তো আমরা যে টপিকসটা পড়বো সেটার হয়তো শর্ট কিছু ফর্ম, যেটা আমরা হয়তো ক্লাস টাইমে হয়তো ওখান থেকে হয়তো হেল্প নিতে পারি। আহ, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও হয়তো সেখানে আপনাদের দেওয়া আছে। এছাড়াও আমাদের স্লাইডের বাইরেও আমাদের আরো কিছু টপিক, বা এটাকে যদি বলি আসলে এরিয়া, আমরা আসলে কভার করার চেষ্টা করব, যেটা আসলে আমাদের এই কোর্সের সাথে রিলেটেড। কোর্সটা নিয়ে আপনাদের হয়তো আইডিয়া থাকার কথা না, যেহেতু একদম আপনারা আগের সেমিস্টারগুলোতে এরকম কোনো কোর্সের ফ্লেভার পান নাই। যেমন আপনারা হয়তো 2-1 ইলেকট্রনিক্স 1 পড়ছেন, দেন 2-2-তে আপনারা ইলেকট্রনিক্স 2 পড়ছেন। মোটামুটি বিজিটির সাথে আপনাদের একটা পরিচয় 2-1-এ ছিল। 2-2-তে হয়তো আপনারা সেখানে ক্লাস এ ক্লাস বি এমপ্লিফায়ার এগুলা দেখছেন। তো এই কোর্সটা একেবারে আপনাদের জন্য নতুন নতুন হলো। এই কোর্সটার ইম্পর্টেন্স আছে কোথায় সেটা যদি বলি, সেখান থেকে শুরু করি আমরা। আপনারা অনেকে হয়তো জানেন বাংলাদেশে, বা আপনারা এই যে এখন 3-2-তে আছেন, ইনশাল্লাহ আগামী 1 বছর পরে আপনারা পাশ করে বের হয়ে যাবেন এখান থেকে। দেন আপনাদের ফার্স্ট টার্গেট যেটা, সেটা হচ্ছে আসলে একটা জব ম্যানেজ করা। এনি হাউ আই হ্যাভ টু গেট এ জব। ঠিক আছে। এখন জব অনেক প্রকারের জবই আছে। আপনার প্রাইভেট সেক্টরে জব আছে, গভর্নমেন্ট সেক্টরে আমাদের জব আছে। এখন আমি আসলে কোন সেক্টরে আমি আসলে যেতে চাই, বা কোন সেক্টর আমার জন্য আসলে প্রমিজিং, একটা ভালো ফিউচার ইনশিওর করার জন্য। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের পাওয়ার সেক্টর, বাংলাদেশে পাওয়ার সেক্টরের জব মোটামুটি প্রমিজিং স্যালারি তারা অফার করে আর কি। স্টার্টিং এ মোটামুটি একটা ভালো লেভেলের স্যালারি তারা অফার করে। এর মধ্যে আমরা আসলে পাওয়ার সিস্টেমটা অনেক ইলাবোরেট। পুরো পাওয়ার সিস্টেম নিয়ে একটা কোর্সে কখনোই ডিল করা সম্ভব না, অনেক ইলাবোরেট। এটার একটা পোর্শন হয়তো আমরা আমাদের এই 3-2 সেমিস্টারে দেখবো। আরেকটা পোর্শন আপনাদের 4-1 সেমিস্টারে থাকবে, যেটাকে আপনারা হয়তো অনেকেই জানেন পাওয়ার সিস্টেম 2 নামে ডাকা হয়, বা সেটা একটা কোর্স কোডও আছে। যেমন এটার কোর্স কোড হচ্ছে 3205, ওইটার কোর্স কোড মেবি 4153। ওইটা কোর্সটা হচ্ছে অপশনাল, মানে আপনাদের এটা যেমন ম্যান্ডেটরি, চয়েসের কোনো সুযোগ নেই, সেখানে চয়েসের সুযোগ আছে ওই কোর্সটাতে। সেটার সাথে আরেকটা কোর্স আছে চয়েসে, আর অনেকগুলো কোর্স আছে আর কি চয়েসে দেওয়া হয়। তো যারা আসলে পাওয়ার সিস্টেমে কাজ করতে ইন্টারেস্টেড, তারা আসলে সেই কোর্সটা নেয় আর কি, এবং সেই কোর্সটা নেওয়া উচিত আমার মতে। আর এই কোর্সের অবজেক্টিভ এখানে আসলে আপনাদের সুবিধার্থে অনেক কিছুই এখানে লেখা আছে শর্ট পয়েন্ট আকারে। গিভ স্টুডেন্টস এ বেসিক আইডিয়া অফ প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম। বেসিক্যালি আপনারা 2-1 2-2-তে আসলে যেটা করছেন, আপনারা মেশিন পড়ছেন। 2-1-এ পড়ছেন মেবি হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড ইন্ডাকশন মোটর, আর 2-2-তে পড়ছেন আপনারা সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর। আমি জানি না আপনাদেরকে ডিসি জেনারেটর, ডিসি মোটর পড়ানো হয়েছে কিনা। এটা কি পড়ানো হয়েছে আপনাদেরকে? জি স্যার, পড়ানো হয়েছে। ডিসি জেনারেটর, ডিসি মোটর আমাদের এতটা না লাগলেও মোটামুটি সিনক্রোনাস জেনারেটরটাই আমাদের এই কোর্সে আসলে তেমনটা আসলে লাগবে না আমাদের এই কোর্সে। ওগুলো তো আসলে মেশিনস। আমাদের এই কোর্সটা তো আসলে মানে শুধু আমরা যখন এটাকে বলতেছি পাওয়ার সিস্টেম, একটা সিস্টেমে মেশিন অবশ্যই থাকবে, বাট মানে একেবারে যে সেখানে মেশিন পুরোটাই যে একেবারে মেশিন থাকবে ব্যাপারটা এরকম না। মেশিনে সেখানে কিছু ব্যাপার স্যাপার থাকবে। জাস্ট নলেজটা যদি সেখানকার থাকে যে আসলে একটা সিনক্রোনাস জেনারেটর কিভাবে পাওয়ার প্রডিউস করে, অ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে, রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করে, কিভাবে কিভাবে ফ্লাক্স কাটিং হচ্ছে, এই জিনিসগুলোর নলেজটা থাকলে মোটামুটি সেটা এখানে কভার আপ হয়ে যাবে আর কি। বাট এটা চিন্তা করার কিছু নেই যে স্যার হয়তো এটা বলবে যে 2-2-তে পড়ে আসছো, এটা তো তোমরা জানোই, 3-2-তে তাহলে আর পড়াবো কেন। এরকম কোনো কিছুই কোর্সে নাই। মানে 2-2-তে আপনি পড়ে আসছেন সেটাই আবার এখানে রিপিট আছে, ব্যাপারটা এরকম না। জাস্ট আপনি একটা সিনক্রোনাস জেনারেটর অপারেট করে কিনা এটা জানেন কিনা, এমনকি এটার উপর কোনো কোশ্চেনও কিন্তু এই কোর্সে নাই। বাট আপনি যদি ওইটা নলেজটা আপনার থাকে, সেটা আপনাকে হেল্প করবে, দ্যাটস ইট। এটা একটা এডিশনাল আপনার জন্য অ্যাডভান্টেজ। তো এখানে আমরা যদি আসলে আহ, এখানে অনেক কিছুই বলা আছে আপনাদের। আহ, কি কি বই লাগবে সেটারও হয়তো একটা লিস্ট এই স্লাইডে দেওয়া আছে, আই এম নট শিওর। এই যে এখানে যেই টেন্টেটিভ অ্যাসেসমেন্ট পলিসি, এটাও আসলে আপনারা জানেন যে এখন আর ঠিক এই ফরম্যাটে আমরা আসলে আগাই না। অনলাইন ক্লাসের কারণে আমাদের এখন
অ্যাসেসমেন্ট পলিসিটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আপনারা পরীক্ষা দিয়ে আসছেন অলরেডি, 60% মার্কস আপনারা পরীক্ষা দিচ্ছেন ফাইনালে, অ্যান্ড 30% হচ্ছে আপনাদের কুইজ বা অ্যাটেন্ডেন্স, কি বলে অ্যাসাইনমেন্ট যাই দেওয়া হোক না কেন, আর বাকি 10% হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স অ্যান্ড ক্লাস পারফরমেন্স। আমরা যদি ডিরেক্ট এই ফিগারে চলে যাই, এই ফিগারে আমরা আসলে এখানে আমাদের আমি যদি এটাকে একটু জুম করি, হয়তো অনেকের জন্য এতে দেখতে বেটার হবে। ওকে, এই ফিগারে প্রথমে এটা আমার দিকে চলে গেল। ওকে, একদম টপ যেখানে, সেখানে দেখেন এই যে একটা এসির মতো সাইন দেওয়া। বেসিক্যালি আমাদের এটাকে আমরা আসলে বলতেছি জেনারেশন প্ল্যান্ট বা আসলে পাওয়ার প্ল্যান্ট। তারপরে আমাদের আরেকটা স্টেজ যেগুলো আসলে একটা কি বলে আহ, একটু কার্টুনের মতো দেওয়া, একটু মেঘের মতো করে হচ্ছে এখানে অ্যানিমেশন ড্র করা আর কি। তো এখানে আসলে তিনটে স্টেজ আমাদেরকে আসলে এই আহ, যে কার্টুন যেটা সেটা আসলে ইন্ডিকেট করতেছে। সো ফার্স্ট স্টেজটাকে আমরা আসলে বলি আসলে জেনারেশন স্টেজ বা জেনারেশন সিস্টেম। দেন এরপরের যে মিডল যে স্টেজ যেটা, সেটাকে আমরা বলি ট্রান্সমিশন স্টেজ বা ট্রান্সমিশন সিস্টেম। অ্যান্ড এরপর থেকে আসলে যে স্টেজটা শুরু, সেটাকে আমরা বলি আসলে হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টেজ। আপনি আমি এখন যেই জায়গায় আমরা আসলে বসে আছি বা অনলাইন ক্লাস করতেছি, আমরা আসলে আছি হচ্ছে এই স্টেজে, ডিস্ট্রিবিউশন স্টেজে, যেখানে আসলে আমরা বাসা বাড়িতে কানেক্টেড 220 ভোল্ট বা 400 ভোল্ট লাইনের সাথে। 220 ভোল্ট আমরা তখনই বলি যখন আমরা একটা সিঙ্গেল ফেজ চিন্তা করি, সিঙ্গেল ফেজ। আর 400 ভোল্ট আমরা তখনই চিন্তা করি যখন আমরা আসলে থ্রি ফেজ চিন্তা করি। লাইন টু লাইন ভোল্টেজ যখন আমরা নেই, তখন আমরা সেটাকে আসলে বলি 400 ভোল্ট, বা কোথাও কোথাও 440 ভোল্ট, 430 ভোল্ট বলে। আর 220 ভোল্টটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজের। যেমন আমাদের আপনাদের প্রত্যেকের ঘরে হয়তো আপনারা দেখছেন যে ইলেকট্রিক সকেট আছে। সবাইকে এটা খেয়াল করছেন, এই যে আমরা মোবাইল চার্জে দিই বা ল্যাপটপ চার্জে রাখি, এটা কি খেয়াল করছেন সবাই যে সেখানে কয়টা আসলে হোল থাকে? ম্যাক্সিমাম হয়তো দেখবেন যে তিনটা হোল থাকে, বাট অনেক জায়গায় দুইটা হোলও আসলে থাকা সম্ভব আর কি। এটা কি খেয়াল করছি আমরা কখনো? জি স্যার। আচ্ছা, তো এই দুইটা হোলের মধ্যে একটা হচ্ছে আপনারা সবাই জানেন, একটাকে আমরা বলি লাইভ, লাইভ। আর একটা হচ্ছে আমাদের নিউট্রাল। কথা হচ্ছে যে স্যার যেখানে তিনটা হোল থাকে সেখানে তাহলে আরেকটা হোল আসলে কিসের? সেটা হচ্ছে আসলে আর্থিং। আপনারা সার্ভিস ডিজাইন নামে একটা কোর্স পড়ে আসার কথা 3-1-এ, ল্যাব আপনাদের থাকার কথা মেবি 3100 বা কিছু একটা কোর্স কোড, আমার ঠিক মনে নেই। একসময় আমিও সেই ল্যাবটা নিতাম আর কি, এখন নিচ্ছি না। সো সেই কোর্সে আপনারা হয়তো এই আর্থিং এর ব্যাপারটা আপনারা জেনে আসতে পারেন। বেসিক্যালি আমাদের যেই ডিভাইস গুলোতে আসলে লিকেজের একটা পসিবিলিটি থাকে, কোন কোন ডিভাইসে লিকেজের পসিবিলিটি থাকে, আমি যদি একটু ড্র করেই বুঝাই। উম, একটু একটু আমার গ্রাফিক্স ট্যাবলেটটা কানেক্ট করে নিই, তাহলে আপনাদের হয়তো এটা বুঝতে সুবিধা হবে যে 3 নাম্বার পিনের আসলে কাজটা কি। আচ্ছা, আপনারা সবাই তো আহ, সবার বাসায় আশা করি ফ্রিজ আছে, বা কম বেশি সবাই আসলে ফ্রিজে দেখছে, আসলে সবার বাসায় ফ্রিজ আছে, এটা আসলে অনুমান করার কিছু নাই। আপনারা কি কখনো নষ্ট ফ্রিজ দেখছেন রাস্তায়? এবং ফ্রিজের পিছনে যে এই যে সোলার টুকরার মতো প্লাস্টিক থাকে, এটা কি দেখছেন কখনো, খেয়াল করছেন? নষ্ট ফ্রিজ। জি স্যার, দেখেছি। আচ্ছা, তো এটা দেখলেই হবে আর কি। এটা আপনাদের মানে এটার সাথেই মোটামুটি অনেকটা ব্যাপার আসলে রিলেটেড, যে আসলে ফ্রিজের পিছনে কেন আমার এই যে এই প্লাস্টিক দিতে হচ্ছে, বা আমি যদি পুরোটাই যদি আসলে মেটাল দিয়ে আমি ফ্রিজটাকে যদি বানাইতাম, ম্যানুফ্যাকচার করতাম, তাহলে আমার আসলে কাস্টমার কি আসলে বেনিফিটেড হইতো নাকি এফেক্টেড হইতো, সেটা আমরা একটু দেখি। ওকে, ধরেন যে এটা একটা ফ্রিজ, জাস্ট একটা, এখানে একটা, এটা একটা ফ্রিজ, এটা আপনার ফ্লোর, আপনি যে ফ্লোরে থাকুন না কেন, গ্রাউন্ড ফ্লোর, টপ ফ্লোর, সেকেন্ড থার্ড, যে কোনো ফ্লোরে থাকেন না কেন, এটা হচ্ছে আপনার ফ্রিজ। আপনি ধরেন ভার্সিটি থেকে ক্লাস করে আসছেন, এই হচ্ছেন আপনি। ওকে, এখন আপনার খুব টায়ার্ড লাগতেছে, একটু ঠান্ডা পানি খেতে পারলে, বা খুব বাইরে খুব গরম পড়ছে, একটু ঠান্ডা পানি খেতে পারলে হয়তো খুব ভালো লাগতো। আর এদিকে ধরেন আসলে হচ্ছে ফ্রিজের সকেট যেটা সেটা, এখানে 3 পিনের সকেট, 3 পিন সকেট, ফ্রিজের সকেটটা আমি এখানে এটাকে কানেক্ট করি আমরা। তো এরপরে আমরা যেটা করি, আমরা আসলে ফ্রিজটা খুলি, খোলার পরে হচ্ছে আমরা আহ, পানি খাইলাম। এখন কথা হচ্ছে আমাদের এই ফ্রিজের যে পুরো বডিটা, এই পুরো বডিটা হচ্ছে ওই মানে হাই ইনসুলেটরের প্লাস্টিক যেটা,
বা আপনারা যেটাকে আসলে সোলার টুকরা বলেন, সেটা দিয়ে আসলে পুরোটাই আসলে এটাকে কাভার করা। কেন কাভার করা? আমাদের ফ্রিজের ভিতরে তো আসলে হচ্ছে মেটাল, যেখানে আসলে আপনারা জানেন যে কন্ডেন্সার থাকে, কপার কন্ডেন্সার। হ্যাঁ, কপার তো আসলে একটা পুরাটা একটা মেটাল, পিওর মেটাল যেটাকে আসলে বলে আর কি, যদিও পিওর না, কজ এগুলোর সাথে আসলে কিছু সংকর করে এটাকে প্রিপেয়ার করা হয়। কজ পিওর কপারের কিছু প্রবলেম আছে, আমরা এগুলা দেখবো, আমাদের কোর্সে দেখবো যে আসলে পিওর কপার বা পিওর অ্যালুমিনিয়াম ইউজ করলে আসলে কি সমস্যা। তো সেই মেটাল থেকে আপনার বডিতে যদি আপনি নিজেও কিন্তু, হিউম্যান নিজেও কিন্তু একজন কন্ডাক্টর, এটা তো আমরা সবাই জানি। এমন কোনো কেউ আছে নাকি যে আসলে ইলেকট্রিসিটি লাইন ধরে বলতে পারে যে বিদ্যুৎ আমার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না? এমন কি কেউ আছে? না স্যার। So আসলে আমাদের শরীরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহ করতে পারে, আমরাও আসলে মেটাল বা কন্ডাক্টরের মতোই কাজ করতে পারি। সো ভিতরে একটা মেটাল যেটা আসলে আপনার ফ্রিজের কুলিং পারপাসে কাজ করতেছে, কপার কন্ডেন্সার আছে সেখানে, আরো এডিশনাল মেটালের জিনিসপত্র আছে। তারপরে আছে হচ্ছে প্লাস্টিক, যেটা আসলে ওই মেটাল থেকে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এরপরে আছেন হচ্ছেন আপনি। সামহাও যদি আসলে আমাদের দিন খারাপ হয় বা কপাল খারাপ হয়, এবং যদি হয় যে ভিতরের যে প্লাস্টিকের যে লেয়ারটা, ধরেন এটা হচ্ছে একটা প্লাস্টিকের লেয়ার, আমি যদি এটা কিভাবে দেখাই, তাহলে এই প্লাস্টিকের লেয়ারটা যদি, যেটা হয় এটা তো আসলে একটা ইনসুলেটিং লেয়ার। ইনসুলেটিং লেয়ার, এই লেয়ারটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, অনেক কারণে ড্যামেজ হতে পারে, যেমন ফ্রিজে তো আপনারা যে দেখেন যে হচ্ছে পানি ঘামায়, মানে এটা তো আসলে বরফ করে, ঠান্ডা করে। তো এখানে আসলে যে যে কারণে যেটা হইতে পারে যে আসলে আমাদের এখানে একটা লিকেজ ক্রিয়েট হতে পারে। তো লিকেজ ক্রিয়েট হলে যেটা যেটা হবে যে মেটাল থেকে কারেন্টটা ডিরেক্ট এখন আপনার বডিতে কিন্তু চলে আসতে পারে, কারণ আপনিও কিন্তু এখন একটা কন্ডাক্টর। আপনি ফ্রিজ টাচ করছেন এবং আপনি কিন্তু সেখানে একটা ইলেকট্রিসিটি শক খেতে পারেন। বাট শক খাবেন কিনা সেটা আসলে ডিপেন্ড করবে যে আসলে আপনার থার্ড পিনটা আছে কিনা, আর্থিং এর পিনটা আছে কিনা। তা আর্থিং এর পিনটা যদি থাকে, সেইটা করাই হচ্ছে আসলে এই লিকেজ কারেন্টটাকে বাইপাস করার জন্য। তো লিকেজ কারেন্টটা ধরেন আপনার ফ্রিজে, ধরেন এই ইনসুলেটিং লেয়ারটা ড্যামেজ হয়ে গেল, কপার থেকে এই কারেন্টটা আসতেছে, আস্তে আস্তে তার কাছে দুইটা রাস্তা আছে, এক সে আপনার বডির মধ্যে দিয়ে ফ্লো হতে পারে, দুই সে এই 3 নাম্বার পিন দিয়ে সে বাইপাস হয়ে যেতে পারে। এখন সে কোন দিকে যাবে? হিউম্যান বডি রেজিস্ট্যান্স কত আমরা কি জানি? মানুষের শরীরের রেজিস্ট্যান্স কত? মানুষের শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে দুই প্রকার, যখন সে শুষ্ক অবস্থায় থাকে তখন হচ্ছে তার শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে ক্লোজ টু 50 কিলো ওহম। আর যখন আমরা গোসল করি, আর্দ্র অবস্থায় থাকি, তখন আমাদের রেজিস্ট্যান্স কমে হয়ে যায় হচ্ছে 10 কিলো ওহম। তার মানে আমাদের, আমরা যদি ধরি আসলে আমাদের শরীরে, ধরেন আমি ভিজা অবস্থায় আছি, আমার শরীরের রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো ওহম। আর এইদিকে যেই পথে আর্থিং পিনটা আছে সেই পিনের রেজিস্ট্যান্স কত? কত? আমি যে আর্থিং স্যার পিনটা দিব, জিরোর আমি কাছাকাছি স্যার। ভেরি ভেরি লো রেজিস্ট্যান্স, বা আমি আসলে বলতে পারি ক্লোজ টু জিরো। তাহলে কারেন্টের ধর্ম হচ্ছে সে কোন পথে যাবে, যেই পথে বাধা বেশি সেই পথে যাবে, নাকি যেই পথে বাধা কম সেই পথে যাবে? কোন পথে যাবে? স্যার বাধা কম। অবভিয়াসলি যেই পথে আসলে আমাদের রেজিস্ট্যান্স কম, রোধ কম, সেই পথে সে আসলে বাইপাস হয়ে যাবে। তার মানে আপনার শরীরের যে রেজিস্ট্যান্স আছে সেটা আসলে আপনাকে এখানে এই যাত্রায় বাঁচাই দিচ্ছে, এবং এডিশনালি এই আর্থিং পিনটা সেটা সেই জন্য দেওয়া হয় আর কি, যে আপনার এখানে যদি কোনো ডিভাইসের কোনো ত্রুটি থাকে তার জন্য যাতে আসলে হিউম্যান লাইফ যাতে এফেক্টেড না হয়, সেই লিকেজ কারেন্টটা সেই আর্থিং পিন দিয়ে যাতে আসলে বাইপাস হয়ে যায়, এবং আমাদের এখানে আসলে হিউম্যান লাইফটা যাতে আসলে সেভ হয়। এই থার্ড পিনের কাজটা হচ্ছে এখানে। আর যেসব জায়গায় আসলে টু পিন থাকে তার একটা হচ্ছে রেড, আপনারা হয়তো অনেকে এই কনভেনশন দিয়ে ইউজ করে আসছেন রেড, বা আপনারা যারা অনেকে সুইচ বোর্ড সার্কিট বোর্ড খুলে দেখছেন, দেখবেন যে সেখানে একটা রেড ওয়্যার থাকে আর একটা থাকে হচ্ছে ব্ল্যাক ওয়্যার। তো রেডটা হচ্ছে আমাদের লাইভ, যেখান থেকে হচ্ছে কারেন্ট আসে, এসে ধরেন এটা আপনার একটা বাতি, আপনার বাতিটাকে জ্বালাইতে হবে, তো এই কারেন্ট এদিকে আসলো, আসার পরে এখানে একটা ভোল্টেজ ড্রপ ঘটবে যদি আমার সার্কিটটা কমপ্লিট হয়। আর এখানে হচ্ছে আপনার সেই সুইচটা, এটাকে যদি আমি সুইচ বলি, এই যে আপনি এখানে সুইচ ক্লোজ করছেন, সুইচ ক্লোজ করলে এই পথ দিয়ে কারেন্ট আসবে, এটা আবার কোনো না কোনো একটা সার্কিট ব্রেকারের সাথে কানেক্টেড। কারেন্টটা আসলো, আসার পরে এখানে এসে এই লোডটাকে জ্বালাবে, যদি আসলে সে একটা রিটার্ন সার্কিট পায়, রিটার্ন পাথ পায়। তো এই রিটার্ন পাথ থেকে আমরা আসলে বলি আসলে নিউট্রাল বা গ্রাউন্ডও বলে মাঝে মধ্যে। এভাবে এসে আমাদের সার্কিটটা কমপ্লিট হচ্ছে আর কি। তা আমরা ডিস্ট্রিবিউটর যারা, মানে আমরা যারা আছি কনজিউমার, আমরা সবাই আসলে কনজিউমার, আমরা আসলে আছি হচ্ছে এই এই স্টেজে। এই কনজিউমারদের আবার ক্লাসিফিকেশন আছে, কেউ আছে হচ্ছে রেসিডেন্সিয়াল কনজিউমার, যারা হচ্ছে আবাসিক এলাকায় থাকে, আবার কিছু আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, যেসব এলাকায় হচ্ছে যেমন
আহসানুল্লাহ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আছে আর কি। আহসানুল্লাহ ইউনিভার্সিটি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, আমাদের এখানে অনেক এসি চলতেছে। তারপর আমাদের কারেন্ট চলে গেলে নিচে একটা জেনারেটর আছে, ট্রান্সফরমার আছে, নিজস্ব একটা সাব স্টেশন আছে সেখানে। তো আহসানুল্লাহ হচ্ছে বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আসলে বলা যায় আর কি, বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে সে আসলে পড়ছে, তেজগাঁও যেটা, সেখানে অনেক ইন্ডাস্ট্রি আছে আর কি। তো আমাদের ওগুলো নিয়ে আসলে তেমন আমরা কাজ করব না, আমরা আসলে বেসিক্যালি এই কোর্সে আমরা কভার করব এই স্টেজটা, এই যে সেকেন্ড স্টেজ যেটা ট্রান্সমিশন স্টেজ যেটা, সেটা আসলে আমরা এখানে কভার করব আর কি। এখানে আসলে বেসিক্যালি যেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে দুইটা জেনারেটর আছে, অনেকগুলো জেনারেটর থাকতে পারে। বেসিক্যালি আমাদের পাওয়ার সিস্টেমে আসলে হান্ড্রেডস অফ জেনারেটর আছে। এই জেনারেটর গুলো যেটা করতেছে তারা আসলে বেসিক্যালি জেনারেট করে, কি জেনারেট করে, পাওয়ার জেনারেট করে। কি কি পাওয়ার? একটা হচ্ছে অ্যাক্টিভ। আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝখান দিয়ে আমি জি আউট জি হয়ে গেলাম কেন আমি বুঝলাম না, জুম থেকে বের করে দিছে নাকি? জুমে এত সকালে আসলে মনে হয় অনেকদিন পরে ক্লাস নিতে আসছে আর কি, এই জন্য জুম এটা নিতে পারে না, এই জন্য বের করে দিছে। আচ্ছা এনিহাও, আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এখানে। হ্যাঁ, আমি এই ছবিটাকেই, এখানে যে ছবিটা আঁকা আছে সেটারই একটা রিপ্রেজেন্টেশন, কি রিপ্রেজেন্টেশন সেটা আমি আজকের ক্লাসে বলবো না, যেহেতু ফার্স্ট ক্লাস অনেক বেশি হয়তো লোড হয়ে যাবে, এটা আমরা ধাপে ধাপে বলবো। জাস্ট এই জিনিসগুলো আসলে নোট ডাউন করার কিছু নেই, জাস্ট ইনিশিয়াল কিছু ব্যাপার স্যাপার আর কি, যে আমরা এই কোর্সে আসলে কি পড়বো সেটা আমরা পড়বো হচ্ছে নেক্সট ক্লাস থেকে। বাট আসলে কি জিনিস আমাদের লাগবে, কিছু হালকা পাতলা জিনিস আসলে এখানে একটু ঝালাই করে নেওয়া আর কি, বা দেখা যায় আপনারা আসলে কোন পর্যন্ত জানেন। তো এটা জেনারেটর, পাওয়ার জেনারেট করবে, কি কি জেনারেট করবে, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার দুইটাই জেনারেট করবে। তারপরে এটা একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। তারপরে এটা একটা লাইন, যে লাইনটাকে আমরা বলি আসলে ট্রান্সমিশন লাইন। তারপরে এখানে আবার আরেকটা ট্রান্সফরমার, যেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি লোডের সিম্বল, লোড, ইলেকট্রিক্যাল লোড, যেমন আমাদের বাসা বাড়িতে লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি যা আছে এগুলো সবই হচ্ছে আসলে লোড। এই লোডের সিম্বল হচ্ছে এটা। এই লোড আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ লোড আর কি। তো বাসা বাড়িতে, আমাদের বাসা বাড়িতে যারা আমরা আছি রেসিডেন্সিয়াল যারা, এখানে ম্যাক্সিমাম লোডই হচ্ছে আসলে সিঙ্গেল ফেজ লোড। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিয়াল লোড গুলো যেগুলো, সেগুলো হচ্ছে আসলে থ্রি ফেজ লোড। সেখানে ম্যাক্সিমাম লোড গুলো থ্রি ফেজ লোড, সেখানে হচ্ছে লার্জ নাম্বার অফ ইন্ডাকশন মোটরস রান করে আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে। এন্ড সেখানে এই মোটর গুলো আসলে বেসিক্যালি এগুলো থ্রি ফেজ মোটর আর কি। যাই হোক, আমরা ওইটা নিয়ে পরে চিন্তা করতেছি। আমার কোশ্চেন হচ্ছে এখানে এই যে জেনারেটরটা ধরেন আমার পাওয়ার জেনারেট করলো, এবং ধরেন সে আসলে জেনারেট করলো 11 কেভিতে। তার মানে এই যে জেনারেটরটা যেই একটা লম্বা যে দাগের সাথে কানেক্টেড, এটার একটা নাম আছে, কেউ কি বলতে পারবে যে এটার নাম কি? আমি এখানে যে বিভিন্ন এরকম এরকম ভার্টিক্যাল লাইন ড্র করছি, একটা তো হচ্ছে হরাইজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ড্র করছি, এগুলোর নাম কি কেউ কি জানে? বলতে পারবে? এই যে ভার্টিক্যাল লাইনগুলোর নাম কি? এগুলোকে বেসিক্যালি বলা হয় হচ্ছে বাস। এই যে একটা জেনারেটর, বা আপনার যে আহ, এটা কি বলবো, আপনার যে একটা ফ্যান, এই ফ্যানটা যে ঘুরতেছে, এই ফ্যানের কানেকশনটা তো কোনো একটা পয়েন্টে আছে, যেখানে একটা সুইচ আছে। আপনি সুইচ থেকে সুইচ প্রেস করলে সে আসলে অন অফ হচ্ছে। তাহলে আমি তো বলতে পারি আসলে ফ্যানটা এরকম কিছু একটার সাথে কানেক্টেড, যেটাকে আমরা আসলে কি বলি, সুইচ বোর্ড বলি না? তাই তো? তাহলে আমার এই জেনারেটরটা যে পাওয়ার জেনারেট করতেছে, কই জেনারেট করবে, আকাশে, বাতাসে, নাকি কিছু একটার সাথে তো তাকে কানেক্টেড থাকতে হবে?
যেখান থেকে আমি পরে সেই পাওয়ারটাকে আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আসলে আমি তাকে পাঠিয়ে দিতে পারি। তো আসলে আমাদের এই জেনারেটরটা আসলে একটা বাসের সাথে কানেক্টেড। এখন জেনারেটরটা কত কেবি জেনারেটর? জেনারেটরটা যদি আমার 11 কেবি জেনারেটর হয়, আমি চেষ্টা করবো আমার বাসটাকেও 11 কেবি বাস বানানোর জন্য। হ্যাঁ, এটা কেন আসলে 11 কেবি দরকার? আমার একটা জেনারেটর পাওয়ার জেনারেট করতেছে 11 কেবি, আর আমি এখানে দিলাম হচ্ছে 110 কেবি। ব্যাপারটা আসলে ঠিক হবে না। ব্যাপারটা ঠিক হবে না, সব জায়গায় আসলে একটা ব্যালেন্স রাখতে হবে। কেন রাখতে হবে? এখন কথা হচ্ছে একটা জেনারেটর 11 কেবিতে পাওয়ার জেনারেট করতেছে, তাকে আমি কানেক্ট করে রাখছি 110 কেবি বাসের সাথে। 110 কেবি বেশি না 11 কেবি বেশি? কোনটা বেশি? অবশ্যই 110। 110 কেবি বেশি। তাহলে 110 কেবির যে ভোল্টেজের যে প্রেশারটা, সেই প্রেশারটা কি এই জেনারেটর নিতে পারবে? এর উইন্ডিং টুইন্ডিং যা আছে সব তো পুড়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। অবশ্যই তাকে তার যে রেটিং, আপনার বাসায় আপনারা যখন এই যে আগে আমরা যে হলুদ যে বাল্বগুলো, এগুলোকে কি বাল্ব বলে? ফিলামেন্ট নাকি? এই যে আগে যে হলুদ হলুদ লাইট দিত, বা আমরা এখনো যখন হচ্ছে ব্যাডমিন্টন খেলতে চাই শীতকালে, আমরা হয়তো ওই বাল্বগুলো এখন ইউজ করি 100 ওয়াটের বা 60 ওয়াটের। ওগুলার গায়ে কখনো দেখছেন যে লেখা থাকে 220 ভোল্ট, 60 ওয়াট? এটা কি দেখছেন আপনারা? জি স্যার। জি স্যার। এই জি জিনিসটা স্যার। কেন, এই জিনিসটা কেন লেখা থাকে যে 220 ভোল্ট কেন এটাকে লেখা থাকে, বা 220 ভোল্ট 60 ওয়াট এটাকে কেন বলতেছে? মানে আপনি যদি 220 ভোল্টে কানেক্ট করেন তাহলে তার কাছ থেকে ম্যাক্সিমাম 60 ওয়াট পাবেন, যেটা হচ্ছে তার ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। এখন আপনি যদি 220 ভোল্টে কানেক্ট না করে আপনার ইচ্ছা হলে এটাকে 220 কেবিতে কানেক্ট করি, তাহলে লাইটের ভিতরে যে একটা ছোট্ট ফিলামেন্ট আছে এটা কি দেখেন? এটা কি টিকবে? এটার সাথে সাথে এটা আসলে ফিউজ হয়ে যাবে। হ্যাঁ, এবং লাইট বার্স্ট করবে আর কি। তো আসলে যেটার যে রেটিং, তাকে আসলে সেই রেটিং এ তাকে কানেক্ট করতে হবে। আমার মন চাইছে আর আমি আমার ইচ্ছা মতো কানেক্টে রেটিং এ বসাইলাম, এটা আসলে কখনোই ডিজায়ারেবল না। এতে আমি এবং আমার ইকুইপমেন্ট দুইটাই আসলে রিস্কের মুখোমুখি হলাম আর কি। তাহলে একটা জেনারেটর পাওয়ার প্রডিউস করবে, ধরেন 11 কেবি দিয়ে পাওয়ারটা প্রডিউস করবে, একটা রিয়েল পাওয়ার প্রডিউস করবে, একটা রিয়েক্টিভ পাওয়ার প্রডিউস করবে, দেন সেটা একটা বাসের সাথে কানেক্টেড, দেন সেই বাস থেকে একটা ট্রান্সফরমার দিয়ে আমরা পাওয়ারটাকে স্টেপ আপ করতেছি। আচ্ছা, পাওয়ারটাকে যখন আমরা স্টেপ আপ করি, আমাদের ট্রান্সফরমারের প্রিন্সিপাল আমরা জানি যে ট্রান্সফরমার আসলে প্রাইমারি টু সেকেন্ডারি আসলে পাওয়ার ট্রান্সফারটা সেম রাখে। মানে প্রাইমারিতে একটা, যদি এটাকে যদি আমি একটা ট্রান্সফরমার বলি, এই ট্রান্সফরমার এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি সাইডে যদি আমি 10 kVA, আপনারা সবাই জানেন যে ট্রান্সফরমার কেন ভিএ বা কেভিএ বা এমভিএ তে রেটিং করা হয়। এটা একটা কোশ্চেনই ছিল মেবি আপনাদের 2-1-এ। একটা শর্ট কোশ্চেন ছিল যে হোয়াই ট্রান্সফরমার ইজ রেটেড ইন কেভিএ অর এমভিএ অর ভিএ। তাহলে এখানে যদি আমি 10 kVA প্রাইমারিতে দিই, সেকেন্ডারিতে আমি আসলে 10 kVA পাবো। ট্রান্সফরমার কিন্তু পাওয়ারটাকে মানে বাড়াইতে বা কমাইতে পারে না। সে যেটা পারে সে হচ্ছে আইদার ভোল্টেজকে বাড়াইতে পারে, কারেন্টকে কমাইতে পারে, অথবা কারেন্টকে বাড়াইতে পারে, ভোল্টেজকে কমাইতে পারে। এই দুইটা কাজ সে করে, এইটাকে আসলে সে অ্যাডজাস্ট করে। তাহলে এখানে যে স্টেপ আপ ট্রান্সফরমারটা আমি আসলে বলতেছি, সে আসলে কোনটাকে স্টেপ আপ করবে? সে কি ভোল্টেজটাকে স্টেপ আপ করবে না কারেন্টটাকে স্টেপ আপ করবে? ভোল্টেজ। স্যার ভোল্টেজ। ভোল্টেজ। ভোল্টেজটাকে সে স্টেপ আপ করবে। কেন সে ভোল্টেজকে স্টেপ আপ করবে? কেন সে কারেন্টকে স্টেপ আপ করবে না? কারেন্ট বেশি হলে স্যার ওই যে ট্রান্সমিশন লাইনে স্যার লস বেড়ে যাবে, কপারের এক্স্যাক্টলি, সাইজ করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি যদি এখানে কারেন্টটাকে স্টেপ আপ করি, প্রথমে এটা হচ্ছে একটা লং ট্রান্সমিশন লাইন। এই লাইনগুলো হচ্ছে যেমন আপনারা হয়তো দেখবেন যে গ্রামে গঞ্জে এই যে ধান ক্ষেতের মাঝখানে দেখবেন যে লম্বা টাওয়ার, অনেকে খেয়াল করছেন কিনা, বা হচ্ছে আমরা যখন গ্রামে যাই দেখি যে হচ্ছে একদম লম্বা অনেক উঁচু উঁচু টাওয়ার, ইলেকট্রিক টাওয়ার। এই লাইট যখন দেখবেন যে টাওয়ারটা অনেক উঁচু, যেমন আমাদের বাসার সামনে কিন্তু টাওয়ার আছে, ইলেকট্রিকের টাওয়ার আছে, এবং সেটা কিন্তু অনেক উঁচু না। তো যেগুলো অনেক উঁচু টাওয়ার সেগুলোকে নামেই ডাকা হয় টাওয়ার। আর আমাদের বাসার সামনে যেগুলা, সেগুলা আসলে দেখতে টাওয়ার হইলো, এগুলাকে আসলে টাওয়ার ডাকে না। ইলেকট্রিক্যালের ভাষায় সেগুলোকে ডাকা হয় হচ্ছে পোল। মানে আমরা আসলে আছি হচ্ছে এই সাইডে, এই যে এই সাইডটাতে। এই সাইডটাতে যে সকল টাওয়ারের মতো যেগুলো দেখতে, সেগুলো আসলে একটু হাইটে ছোট হয়, এগুলাকে বলা হয় হচ্ছে পোল। আর যখন আমরা এই সাইডে যাই তখন এখানকার টাওয়ার গুলো হচ্ছে অনেক উচ্চতায় থাকে। এখন কথা হচ্ছে যে স্যার কেন এত উচ্চতায় থাকে? এটা একটা কারণ আছে। এর কারণ হচ্ছে, কারণটা আসলে আপনারা ব্যাখ্যাটা অনেকেই বলে ফেলছেন আর কি, তারপরও বলি। প্রথম কথা হচ্ছে এখানে আপনারা বলতেছেন যে ট্রান্সফরমার যেটা করে সে আসলে ভোল্টেজটাকে স্টেপ আপ করে, কারেন্টটাকে স্টেপ ডাউন করে। তার মানে এই যে আমি যদি একটা টাওয়ার আঁকি, আমি যদি একটা ভালো পেজ নেই, এই পেজের মধ্যে বেশি গিজি গিজি হয়ে গেছে আর কি। ধরেন এখানে পেন সিলেক্ট করতে হবে। ওকে, এটা কি সিলেক্ট হয়নি নাকি? আচ্ছা, এখান থেকে সিলেক্ট হয়নি, ওকে। ধরেন এটা একটা আমার ট্রান্সমিশন লাইনের টাওয়ার। আমাদের 3 ফেজ লাইন যদি আমি চিন্তা করি, 1
2 3 আর ওয়াই বি বা এবিসি আপনারা বলতে পারেন। এখানে হচ্ছে আমাদের আর ওয়াই বি, আর ওয়াই বি। আর এটা হচ্ছে আমাদের মাটি, গ্রাউন্ড। এখানে আমরা হচ্ছে হাঁটাহাঁটি করি বা যাই করার করার দরকার করি। এটা হচ্ছে আমি। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমার কত কেবি যাবে? এটা আমার একটা ট্রান্সমিশন টাওয়ার ধরেন, আর এদিকে আমি ধরেন বসুন্ধরা এরিয়ার মধ্যে আছি, এখানে একটা টাওয়ার রাখলাম যেটার হাইট হচ্ছে ছোট। এখানে যাইতে পারে সর্বোচ্চ 400 ভোল্ট। যদি আমি লাইন টু লাইন বলি 400 ভোল্ট, আর ওই যে সিঙ্গেল ফেজ যদি বলি তাহলে হচ্ছে আমাদের এটা কত, 220 ভোল্ট বা 200 ভোল্ট যাই বলি না কেন। এখানে আমি আসলে হাঁটতেছি। এখন এইখানের যেই আমি যদি একটু ব্যাক এই ছবি এই ফিগারে আবার ব্যাক করি, এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন স্টেজ, যেখানে আমরা ভোল্টেজটাকে স্টেপ আপ করি। তাহলে ধরেন আপনি এখানে 11 কেবি ছিল, এই ট্রান্সফরমার দিয়ে 11 কেবিকে আপনি স্টেপ আপ করলেন, কততে স্টেপ আপ করলেন আপনি? সেটাকে হচ্ছে 110 কেবিতে। 110 কেবিতে আপনি যদি এটাকে স্টেপ আপ করেন, তার মানে এই লাইনটা কত কেবি হইতে হবে? অবশ্যই এই লাইনটা হইতে হবে 110 কেবি। কজ এই লাইনের মধ্যে দিয়ে তো আপনার আসলে সেই পাওয়ারটা ফ্লো করবে। তাহলে আপনি এখানে স্টেপ আপ করছেন 110 কেবি, এখানে লাইন দিয়ে রাখছেন 11 কেবি, তাইলেও তো আসলে সেটা হবে না, লাইনটা পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? লাইন হচ্ছে সর্বোচ্চ 11 কেবি সে টলারেট করতে পারবে। আপনি তাকে দিচ্ছেন 110 কেবি নেওয়ার জন্য, সে কি তাহলে সেটা নিতে পারবে? সেটা নিতে পারবে না। সে আসলে ওই যে বার্ন আউট করবে, পুড়ে যাবে। এটা আসলে কখনোই ডিজাইরেবল না। তাহলে আমরা এখানে স্টেপ আপ করলাম 110 কেবিতে, তার মানে আমার লাইনটা হচ্ছে 110 কেবি। আমি যদি এখানে আবার এটা বলি যে আমার ধরেন লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 110 কেবি, 110 কেবি, এটা হচ্ছে 110 কেবি। ঠিক আছে। এখন আর এইখানে লাইন টু লাইন হচ্ছে 400 ভোল্ট। এখন বলেন আপনি আপনি যখন এই এইটা যদি আপনার মাথার এরকম কাছাকাছি থাকতো, এই 110 কেবি যেটা করতেছে, এই 110 কেবি ভোল্টেজ কিন্তু আমাদের, আপনারা ইলেকট্রোম্যাগনেটস হয়তো পড়ে আসছেন যে ভি ইজ ইকুয়াল টু ই ডি, বা ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। আমি ঠিক জানি না আমি কি ঠিক লিখছি নাকি নাকি উল্টা লিখছি। ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজের একটা রিলেশন আছে, এটা কি আপনারা সবাই জানেন? ইলেকট্রোম্যাগনেটস এতে পড়ে আসার কথা, মেবি গসলতে থাকার কথা। এটা কি পড়ে আসছেন নাকি ইলেকট্রোম্যাগনেটে? গত সেমিস্টারে তো থাকার কথা। জি স্যার, ছিল। এটা কি ভি ইজ ইকুয়াল টু ইডি না ইজ ইকুয়াল টু ভিডি, কোনটা? আমার ঠিক মনে নেই আর কি। যে এরকম কিছু একটা হবে যে ভোল্টেজের সাথে আসলে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড এন্ড ডিসটেন্সের একটা রিলেশন আছে। এখন কথা হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা, তাহলে এইখানে এই একটা তার, এই একটা তার, মাঝখানে হচ্ছে এয়ার, বায়ু। তাহলে যেটা করতেছে এই হাই ভোল্টেজ কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা মানে এখানের বায়ু কিন্তু আসলে ইলেকট্রিফাই হয়ে যাচ্ছে। এখানের বায়ু কিন্তু ইলেকট্রিফাই বা ইলেকট্রন বা আসলে কন্ডাক্টরের মতো বিহেভ করতে পারে এই হাই ভোল্টেজের জন্য। এখন আপনি যদি আসলে এই হাই ভোল্টেজের কাছাকাছি থাকেন, তাহলে আপনি কি শক খাবেন নাকি খাবেন না? খাওয়ার পসিবিলিটি আছে যদি এটা আপনার মাথার খুব কাছাকাছি থাকতো। যদি টাওয়ারটার হাইট থাকতো হচ্ছে আসলে এরকম, আপনি হয়তো জি যাচ্ছেন হচ্ছে স্যার। এখানে, সেক্ষেত্রে এইখানকার হাই ভোল্টেজ এইখানকার আপনার শরীরের আশেপাশের যে এয়ার যেটা আছে, বায়ু যেটা আছে, সেটাকে ইলেকট্রিফাই করে ফেলতে পারতো এবং আপনিও আসলে এখানে শক খেতে পারতেন। দ্যাটস ওয়াই এখানকার টাওয়ার গুলো দেখবেন অনেক উচ্চতায় রাখা, যাতে এইটার স্ট্রেংথটা আপনার পর্যন্ত আসতে আসতে সে আসলে যাতে আসলে নাই হয়ে যায় আর কি। কজ 110 কেবি আপনার মাথা পর্যন্ত আসতে আসতে অনেকগুলো এয়ারের লেয়ার তাকে আসলে ক্রস করে আসতে হচ্ছে। তো এই পর্যন্ত আসতে আসতে যাতে তার ইম্প্যাক্টটা একেবারে নেগলিজিবল হয়ে যায়। হ্যাঁ, একেবারে নেগলিজিবল হয়ে যায় আর কি। আর আমাদের বাসা বাড়িতে যেগুলো, সেগুলো তো আসলে 400 ভোল্ট, খুবই কম ভোল্টেজ আর কি। তারপরে সেগুলো কিন্তু একেবারে এমন না যে হাতের কাছাকাছি থাকে, সেগুলো কিন্তু একটা সার্টেন মাথা থেকে একটা সার্টেন ডিস্টেন্সে থাকে। হ্যাঁ, যাতেও আসলে আমাদের এখানে রিস্ক লেভেলটা আমরা আসলে অ্যাভয়েড করতে পারি আর কি। তো এখানের যে ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হবে সেটা অবশ্যই এখানে ইলেকট্রিক ফিল্ড থেকে আসলে কম আর কি। এই জন্য আমাদের ট্রান্সমিশন সেক্টরে যে টাওয়ার গুলো আছে সেগুলোকে ইলেকট্রিকের ইলেকট্রিক্যালের ল্যাঙ্গুয়েজে সেগুলোকে টাওয়ার ডাকা হয়। আর ডিস্ট্রিবিউশন সাইডে বা আমাদের বাসাবাড়ির কাছে যে টাওয়ার গুলো যেগুলো আমরা দেখতে পারি ইলেকট্রিক্যালের যে টাওয়ার গুলো, সেগুলোকে আসলে পোল ডাকা হয়। তো আমাদের এই কোর্সে আমরা আসলে বেসিক্যালি এই যেখান থেকে আসলে এই যে ট্রান্সফরমারের পর থেকে হচ্ছে এই যে শুরু করে আবার আরেকটা ট্রান্সফরমার, এই স্টেজটা নিয়ে আমরা আসলে বেসিক্যালি ডিল করব। ট্রান্সমিশন স্টেজটা নিয়ে আমরা ডিল করবো। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা কোম্পানি কাজ করে, পিজিসিবি। নাম শুনছেন নাকি কেউ? অনেকে হয়তো এটার নাম শুনতে পারে, ডেসকো, তারপরে ডিপিডিসি, তারপরে আরইবি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। এগুলো সবগুলো হচ্ছে বেসিক্যালি এই স্টেজে ডিস্ট্রিবিউশন।
মানে এগুলো তো আসলে ডিস্ট্রিবিউট করতেছে, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। যেমন আমি আছি হচ্ছে ডেস্কোর আন্ডারে, আপনাদের অনেকে হয়তো ডিপিডিসির আন্ডারে, যারা তেজগাঁও এরিয়াতে বা মধুবাগ এরিয়াতে আছে তারা হচ্ছে ডিপিডিসির আন্ডারে। এবং হাতিরঝিলের মাথায়, যে মগবাজার হাতিরঝিলের মাথায় দেখবেন যে ডিপিডিসির একটা অফিস আছে, এটা কি দেখছেন নাকি? একদম হাতিরঝিলের যে শেষ মাথায় মগবাজার, যেখানে যে লিংক রোড যেটা, সেখানে দেখবেন যে সাইডে ডিপিডিসির একটা অফিস আছে। তো আসানুল্লাহ কিন্তু ডিপিডিসির আন্ডারে আর কি। আসানুল্লাহর বিলিং টিলিং যেগুলো হয়, ইলেকট্রিক বিল, এটা হচ্ছে ডিপিডিসি থেকে আসে আর কি। আর কিছু কিছু জায়গায় ডেস্কোর আন্ডারে, আবার কিছু কিছু গ্রামাঞ্চলে অনেক জায়গায় হচ্ছে আরইবির আন্ডারে, ম্যাক্সিমাম জায়গায় মানে আরইবির আন্ডারে আর কি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। আর ট্রান্সমিশনের আন্ডারে হচ্ছে শুধুমাত্র একটা, পিজিসিবি। এই জন্য তারা বাংলাদেশে ট্রান্সমিশনে হচ্ছে মনোপলি ব্যবসা করে। তাদের মানে আর কেউ নাই আর কি, আর কেউ নাই যারা হচ্ছে পিজিসিবির মতো পাওয়ার ট্রান্সমিশনে কাজ করে বাংলাদেশের পার্সপেক্টিভে। এই জন্য পিজিসিবি বাংলাদেশে হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে একচেটিয়া মনোপলি ব্যবসা করে। আপনাদের তো মনোপলির সাথে পরিচয় হওয়ার কথা, মনোপলি, অলিগোপলি, আরো কি কি জানি আপনাদের কোন একটা কোর্সে থাকার কথা আর কি। আমার যতটুকু মনে পড়ে, এটা আমিও পড়ে আসছিলাম আর কি, বুঝছেন? তাহলে এই যে পিজিসিবি, যেটা পিজিসিবি হচ্ছে আমাদের ট্রান্সমিশনের জন্য একচেটিয়া বা একনায়ক তন্ত্র, একটা প্রভাব তাদের আছে। এই পিজিসিবি পুরোটাই হচ্ছে যেহেতু ট্রান্সমিশন সেক্টর, তো তারা যখন আসলে, যেটা বলছিলাম একদম শুরুর দিকে, যে আসলে পাশ করার পর পরে আমাদের চাকরি টার্গেট হচ্ছে আসলে একটা জব ম্যানেজ করা, একটা চাকরি ম্যানেজ করা, তাদের জন্য পিজিসিবি একটা ভালো সলিউশন হতে পারে। এবং আমি যতটুকু জানি পিজিসিবির স্টার্টিং স্যালারি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইজ 67K স্টার্টিং, 67,000 টাকা। অ্যান্ড অ্যাডিশনাল মনে হয় আরো কিছু তাদের ইনসেনটিভস আছে। যদি তারা কোয়ার্টার দেয় তাহলে তো ভালো, আর কোয়ার্টার না দিলে মেবি এটা ক্লোজ টু 90K এর কাছাকাছি। হ্যাঁ, বাট মানুষ হচ্ছে এখানকার চাকরি করে না। কেন করে না? কারণ হচ্ছে তাদের পোস্টিং গুলো পরে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, মানে এমন হতে পারে যে বর্ডারের কাছাকাছি পড়ছে, বা একদম গ্রামাঞ্চলের দিকে ওইদিকে পড়ছে। তো আসলে অনেকে হয়তো এটা চাকরি করে না আর কি। এবং এটার সার্কুলার খুবই ঘন ঘন দেয়, বছরে 2-3 বার এটার সার্কুলার আসে আর কি, যে তারা আসলে এই পদের জন্য, তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য তারা আসলে রিক্রুট করতে চাচ্ছে। তো যাদের আসলে পাওয়ার সেক্টরে যাদের জব করার ইচ্ছা, তাদের জন্য পিজিসিবি একটা ভালো সলিউশন হতে পারে। এছাড়াও ডেসকো, ডিপিডিসি, আরইবি, তারপরে পিডিবি, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা হচ্ছে বাংলাদেশে একমাত্র সরকারি পিডিবি, একমাত্র সরকারি পাওয়ারের যেটা, সেটা হচ্ছে পিডিবি। আর বাকি যা আছে এগুলো সবগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, বা আপনারা আসলে যেটা বলেন আর কি, মানে যা বুঝার, যার যেটা বুঝার সে আসলে বুঝছে আর কি। তো পিডিবি একমাত্র হচ্ছে সরকারি আর কি, আর বাকি যা আছে এরা সবগুলো হচ্ছে আসলে স্বায়ত্তশাসিত সংস্থা। আচ্ছা, তা আমাদের আসলে এই পিজিসিবি মোটামুটি আমাদের একটা টার্গেট হতে পারে, বা অন্যান্য যেগুলো আসলে আমাদের আছে কোম্পানি, এগুলো আমরা আসলে ট্রাই করতে পারি। এগুলোতে ট্রাই করার জন্য যে আসলে আমাদের এই কোর্সটা লাগবে না, ব্যাপারটা এরকম না। পিজিসিবি যেহেতু ট্রান্সমিশনের কাজ করে, এবং আমরা যেহেতু আসলে এই কোর্সে ট্রান্সমিশন নিয়ে ডিল করবো, দ্যাটস আমি আসলে পিজিসিবিটাকে এমফাসাইজ করলাম আর কি। এটা এমন না যে শুধুমাত্র এই কোর্স পড়লে পিজিসিবিতে চাকরি পাবো, বা পেয়ে গেছি এখনই চাকরি পেয়ে গেছি, লেটস সেলিব্রেট, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ। তো যেটা আরেকটা, যেটা এখানে আসলে একটু স্কিপ করে চলে গেছিলাম, সেখানে আপনাদের একজন বলছিল যে ট্রান্সমিশন লাইনে হচ্ছে আসলে আমাদের, আমরা যে ভোল্টেজটাকে স্টেপ আপ করতেছি তার একটা মেইন রিজন হচ্ছে আমাদের কারেন্ট লস, I²R লস, যেটা সেই লসটাকে আসলে মিনিমাইজ করা। কেন মিনিমাইজ করা? দেখেন ভাই, আমি আসলে এখানে পাওয়ারটা প্রডিউস করতেছি, কেন প্রডিউস করতেছি? আমার পাওয়ার দরকার। তাহলে আমি যে পাওয়ারটা দরকার, আমি তো এটা মাগনা প্রডিউস করতেছি না, টাকা দিয়ে প্রডিউস করতেছি। আমার এই জেনারেটর যে ঘুরতেছে, সে ফ্লাক্স কাট করতেছে, পাওয়ার প্রডিউস করতেছে, সে কি মাগনা? তারে আমি যদি ডিজেল ডিজেল জেনারেটর হয়, তাহলে তো আমি আসলে তাকে তেল দিচ্ছি, তেলের টাকা তো আমার আছে, তা আমি তেল দিয়ে এখানে পাওয়ার প্রডিউস করলাম, সেই পাওয়ারের একটা অংশ P = I²R, আমরা এটা একটু আগে পড়ে আসছি যে P = I²R, 1 1 এ পড়ে আসছি, 1 2 তে পড়ে আসছি। এইটা তো আসলে আমার রিয়েল পাওয়ার। তো সে এখানে রিয়েল পাওয়ার পি প্রডিউস করতেছে, তার একটা অংশ লাইনের মধ্যে আমার নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আমি এখানে বিদ্যুৎ বিল দিচ্ছি যে আসলে আমি 10 কিলোওয়াট পাওয়ার চাই, এখান থেকে 10 কিলোওয়াট পাঠাইতে পাঠাইতে দেখা গেছে যে এখানে 2 কিলোওয়াট নাই, আর এখানে হচ্ছে বাকি চলে গেছে 8 কিলোওয়াট। তাহলে আমি তো 10 কিলোওয়াটের টাকা দিয়ে পেলাম 8 কিলোওয়াট, ব্যাপারটা তো আসলে ঠিক হলো না। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আসলে অনলাইন অর্ডারের মতো, আপনি কোনো জায়গা থেকে পিজা অর্ডার করছেন 10টা স্লাইস, ডেলিভারি ম্যান আস্তে আস্তে 2টা স্লাইস সে নাই করে দিছে, আপনি তো সুন্দর মতে আর প্যাকেট না খুলে তার টাকা পয়সা দিচ্ছেন, বাসায় এসে যখন প্যাকেট খুলছেন দেখেন যে 2 স্লাইস নাই। ঠিক আছে, আসে হচ্ছে বাকি মাত্র 8 স্লাইস। তো এটা তো আসলে ঠিক হইলো না। টাকা তো দিলাম আমি 10টা স্লাইসের, বাট যদি আমি সেখানে 8টা স্লাইস পাই, এটা তো আমার জন্য কোনোভাবেই রিজনেবল না।
এখন লাইনের মধ্যে আমার আসলে আই স্কোয়ার আর লস হবেই। কেন হবে? কজ কোনো লাইনের রেজিস্ট্যান্সই বা কোনো তারের রেজিস্ট্যান্সই আসলে জিরো না। পৃথিবীতে জিরো রেজিস্ট্যান্স এর কোনো অস্তিত্ব নাই, রেজিস্ট্যান্স থাকবেই। সো রেজিস্ট্যান্স থাকলে সেখানে আই স্কোয়ার আর লস হবেই। কিন্তু এই যে আমরা যদি দেখি, এটা দিয়ে খেয়াল করি, এখানে কিন্তু আরটাকে আমি স্কোয়ার করতেছি না, আমি স্কোয়ার করতেছি আসলে আইটাকে। সো আইটাকে যদি আসলে আমি কমায় ফেলতে পারি, তাহলে আই স্কোয়ারটা হয়ে যাবে হচ্ছে আরো কম। কজ 0.25 কে যদি আপনি স্কোয়ার করেন, সেটাকে যদি মানে দেখবেন যে এটার ভ্যালু কিন্তু আরো কমে আসতেছে। এই জন্য আমরা আসলে যেটা করি, যে আমরা এখানে এই ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজটাকে স্টেপ আপ করি, কারেন্টটাকে স্টেপ ডাউন করি। সো কারেন্টের ভ্যালু কমে যাচ্ছে, কমার পরে এখানে আই স্কোয়ার আর হলেও একটা লস হবে, বাট সেই লসটা আসলে অনেক বেশি না, বা আমার জন্য আসলে ক্ষতিকারক না। কজ এখানে লস হবে এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, বাট লসটাকে যাতে আমি কন্ট্রোলে রাখতে পারি, সেটা হচ্ছে আমার মেইন টার্গেট। সো এখানে আমরা আসলে স্টেপ ডাউন করি, এই জন্যই করি যাতে আমার আই স্কোয়ার আর লসটা হচ্ছে রেঞ্জের মধ্যে থাকে। তারপরে আবার এখানে আমরা পাওয়ারটা রিসিভ করলাম, রিসিভ করার পরে এটাকে আমরা আবার আবার স্টেপ আপ করতেছি, সরি এটাকে আবার স্টেপ ডাউন করতেছি। এটাকে স্টেপ ডাউন কেন করতেছি? কারণ আমাদের লোড গুলো তো আর হচ্ছে এখানে 11 কেবির জন্য ডিজাইন করা না, আমাদের বাসাবাড়ির লোড গুলো ম্যাক্সিমাম 220 ভোল্টের জন্য ডিজাইন করা। তাহলে এই লাইন দিয়ে আমার এতক্ষণ ধরে চলে আসতেছিল হচ্ছে, এখানে 11 কেবি ছিল, এটাকে স্টেপ করে ধারণ করলাম 110 কেবি। তাহলে এই দিক দিয়ে 110 কেবি আসতেছিল, এইখান পর্যন্ত 110 কেবি আসলো। এখানে তার আমার 110 কেবি লোড নেই, এখানে আমার দরকার হচ্ছে 220 ভোল্ট। তাহলে এটাকে আবার হচ্ছে স্টেপ ডাউন করে 220 ভোল্টে কনভার্ট করলাম, কনভার্ট করার পর আমার লাইট, ফ্যান, টিভি যা যা চলার দরকার সেটা সেটা চলতেছে। এইটা হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি একটা কমপ্লিট পাওয়ার সিস্টেমের যে ওভারভিউ, যেটা সেটা হচ্ছে এখানে এটা দেওয়া আর কি, বা ছবি তো এইখানে যে ছবিটা এখানে আঁকা, এখানে আসলে সেটা দেওয়া আর কি। তো এই কোর্সে আমরা মোটামুটি ট্রান্সমিশন সেক্টর নিয়ে আমরা কাজ করব। এখন ট্রান্সমিশন সেক্টর নিয়ে আসলে কাজ করতে গেলে যেটা আমাদের প্রথমে যেটা লাগে, সেটা হচ্ছে ট্রান্সমিশন ওয়্যার। যে ওয়্যারের মধ্যে দিয়ে আমার আসলে পাওয়ারটা ফ্লো হচ্ছে, কোন পাওয়ার, যে পাওয়ারটা আমি এখানে প্রডিউস করলাম। এটা মেবি হ্যাং করছে, না ঠিক আছে আবার চলে গেছে। যে পাওয়ারটা আমি এখানে প্রডিউস করছি, সেই পাওয়ারটা আমার আসলে এই ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে হচ্ছে ফ্লো করতেছে। তাহলে এই যে লাইন, যেটা এই লাইনের প্রপার্টিজ আমরা হচ্ছে প্রথম দিকে লেকচার গুলোতে দেখবো। তারপর লাইনের আরো কিছু প্যারামিটার আছে, লাইনের মধ্যে কি কি জিনিস আমাদের, প্রথম কথা একটা তো বললাম হচ্ছে রেজিস্ট্যান্স, লাইনের রেজিস্ট্যান্স আর, রেজিস্ট্যান্স থাকবেই। রেজিস্ট্যান্স নিয়ে আমাদের আসলে চিন্তা করার কিছু নেই, আরো কিছু প্যারামিটার এখানে থাকবে। ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, কেন ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়? লাইনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, আই। সো আমরা জানি যেখানে ইন্ডাকটেন্স থাকবে সেখানেই যেখানে কারেন্ট ফ্লো হবে সেখানে আসলে ফ্লাক্স ক্রিয়েট হবে। যেখানেই কারেন্ট যাবে, যখন কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যায়, তখন সেই কন্ডাক্টরের চারপাশে একটা ফ্লাক্স ক্রিয়েট হয়। এটা আমার কথা না, এটা আসলে কার কথা আপনারা অলরেডি সবাই জানেন। এটা কার কথা? যখন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যায়, তখন ওই কারেন্ট ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এটা কার কথা বলেন? স্যার ফ্যারাডে। এই তো ফ্যারাডের ল। ঠিক আছে, তো এখানে আসলে ফ্লাক্স ক্রিয়েট হবে, আর ফ্লাক্স ক্রিয়েট হলে সেখানে আসলে ইন্ডাকটেন্স চলে আসবে। এডিশনালি আবার বলতে পারি আমাদের এই কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, থ্রি ফেজ লাইন যদি আমি কন্ডাক্ট করি, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, আবার এখানে আরেকটা কন্ডাক্টর। আচ্ছা, এই কন্ডাক্টরটাকে আমি একটা প্যারালাল প্লেট চিন্তা করতে পারি, এটা একটা প্যারালাল প্লেট চিন্তা করতে পারি, এবং এই দুটো প্যারালাল প্লেট তারা সেপারেটেড হচ্ছে ডাই ইলেকট্রিক মিডিয়াম। ডাই ইলেকট্রিক মিডিয়াম বলতে হচ্ছে আমার এখানে সেটা হচ্ছে এয়ার। তাহলে যখন দুইটা প্যারালাল প্লেট এরকম ডাই ইলেকট্রিক মিডিয়াম দিয়ে সেপারেটেড থাকে, তখন সেখানে কি প্রডিউস হয়? কি প্রডিউস হয়? আপনারা কি এটা পড়ছেন? এটা তো পড়ার কথা। এটা একটা প্যারালাল প্লেট, এই যে এটা একটা প্যারালাল প্লেট, তারপর এখানে ডাইইলেকট্রিক মিডিয়াম আপনাদের ছিল, এখানে একটা ভোল্টেজ ছিল, এখানে একটা ভোল্টেজ ছিল, এদের মাঝখানে কি জানি একটা প্রডিউস হইতো। কি প্রডিউস স্যার হইতো? এনার্জি স্টোরড হইতো, এনার্জি স্টোর হইতো, বা সেটাকে আমরা কি বলতাম? এখানে কি প্রডিউস? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিট্যান্স। তার মানে আমার এই লাইনে যেটা হবে, আমার লাইনে ইন্ডাকট্যান্স প্রডিউস হবে, যেহেতু ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে এডিশনের, আমার এখানে ক্যাপাসিট্যান্স প্রডিউস হবে। তো প্রথম দিকে আমরা আসলে ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো নিয়ে আমরা আসলে ডিল করব। দেন এরপরে আস্তে আস্তে সেই ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এর এই প্রপার্টি গুলোকে আমরা যখন ডিসকভার করে ফেলবো, দেন ফাইনালি আমরা আমাদের ট্রান্সমিশন লাইনের আরো ডিপে যাব আর কি। তো প্রথম দিকে আমরা আসলে এগুলো নিয়ে দেখবো আর কি। তার আগেও আমরা আসলে দেখবো আমাদের এই লাইনগুলো আসলে কিসের তৈরি। এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো যে আমাদের এই লাইনগুলো কি কপারের তৈরি, নাকি কিসের, অ্যালুমিনিয়ামের তৈরি, নাকি কি সংকর হাইব্রিড, কি এটা আমরা দেখবো আর কি। আজকের ক্লাসে আপাতত এই পর্যন্ত। ইন্ট্রোডাকশন ক্লাসে আসলে এর থেকে বেশি কিছু না বলাই বেটার, অনেক কিছুই আমরা বলছি আর কি। এখানে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স পারপাসে একটা গুগল ফর্মের শিট শেয়ার করে দিই। আপনাদের এই কোর্সের এটা কি বলে, একটা কোর্স আউটলাইন দেওয়ার কথা, সেটা এখনো প্রিপেয়ার আছে, বাট এই সেমিস্টারের জন্য হয়তো এখন এটা একটু মডিফাই করা হয়নি। এটা আমরা মডিফাই করে আমি হয়তো ক্লাসরুমে সেটা দিয়ে দিব আর কি। এন্ড কোর্সটা ইন্টারেস্টিং, কোর্সটা ইন্টারেস্টিং। এন্ড আপনাদের গ্যাদারতে আসলে আমি বলে দেই যে আসলে আপনারা
এই 3-1 থেকে যে সকল কোর্স করতেছেন, যেমন লিনিয়ার করছেন, ইলেকট্রোম্যাগনেট করছেন, তারপরে এই সেমিস্টারে আরো অনেক কোর্স করবেন, এগুলো সবগুলো হচ্ছে আসলে ভ্যালু ফর মানি কোর্স। এই কোর্সগুলো আসলে কিন্তু আপনার ভবিষ্যতের এই মানে কি বলে, এই আয় রোজগার টাকা পয়সার সাথে আসলে রিলেটেড আর কি। হ্যাঁ, আপনি যে ভবিষ্যতে কিছু আসলে করবেন, পাশ করার পর একটা চাকরি করবেন, নিজের রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করবে, আপনাকে তো আসলে চেষ্টা করতে হবে আর কি। তো এই কোর্সগুলো 3-1 থেকে যে কোর্সগুলো করি আমরা, এই কোর্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু আমাদের দরকার। এগুলো খুব ভালোভাবে স্টাডি করা দরকার। এর মধ্যে একটা কোর্স আপনাদের এই সেমিস্টার আপনারা পেয়েছেন, 4-1 পাবেন, 4-2 পাবেন। তো এই কোর্সগুলো একটু ভালোভাবে চেষ্টা করবেন যাতে আয়ত্ত করার, নাইলে আসলে লাভ হবে না আর কি। যদিও আপনারা অনলাইনে আছেন, ফেস টু ফেস ক্লাসের একটা আলাদা ভাইব থাকে, সেটা তো আসলে এই অবস্থায় এটা পসিবল হচ্ছে না আর কি। কারণ যে সিচুয়েশন, একবার ভালো হয় তো একবার খারাপের দিকে যায়, এইভাবে আসলে সম্ভব না। এরপরে দেশের জনসংখ্যা বলতে গেলে প্রায় 18 কোটি। ভ্যাকসিন তো আমার মনে হয় না যে আসলে মানে 18 কোটিকেই দেওয়া সম্ভব আর কি। তো এই অবস্থায় আসলে চালাইতে হবে, এখন কতদিন চলে সেটা হচ্ছে কথা আর কি। দেখা যাক, আমরা আশা করতে পারি, আশা ছাড়া তো আর কিছু করার নেই এখন। অতি শীঘ্রই হয়তো সিচুয়েশন ইমপ্রুভ করবে। তা তার আগ পর্যন্ত এইভাবেই আমাদের কন্টিনিউ করতে হবে। অনলাইন ক্লাসে আপনাদেরও হয়তো ফেস টু ফেস ক্লাসের মতো সেই ভাইবটা আসে না, সেম ভাইব আসলে আমরাও পাই না। কারণ আমরা আসলে লাইক করি যে স্টুডেন্টদের সামনে আহ, থাকবে, তাদের রেসপন্স আমরা দেখবো। এখানে তো আসলে খোঁচায় খোঁচায় রেসপন্স বের করতে হয়। এটা আপনাদের জন্য যেমন সত্য, আবার আমরা যখন স্টুডেন্ট হয়ে হায়ার স্টাডির ক্লাসগুলো করতে চাই, সেখানেও আসলে সেটা আমাদের জন্য বর্তায়। যেমন আমি বুয়েটে মাস্টার্স করতেছি, সেখানে আমি আপনাদের মধ্যে এরকম চুপ করে থাকি আর কি। স্যার যখন গুতা দেয় তখন আসলে কথা বেরোয়, কারণ আসলে আমার পাশে তো আর কেউ নাই যে আসলে আমি আসলে কথাবার্তা বলবো বা আসলে রেসপন্স করব। তারপর আপনারা চেষ্টা করবেন একটু ইন্টারাক্টিভ থাকার। আপনাদের কারো যদি এই কোর্সে কোনো প্রবলেম থাকে, আপনারা সেটা হচ্ছে ক্লাস টাইমে জিজ্ঞেস করতে পারেন, বা আপনাদের ক্লাসরুমে জিজ্ঞেস করতে পারেন, বা ক্লাসরুমে মেইল আইডি দেওয়া আছে, মেইল আইডিতে হচ্ছে মেইল করে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি আজকের ক্লাস